হ্যালো স্টুডেন্টস, তো তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এলাম নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা বিরহ প্রক্ষিপ্ত কিনা আলোচনা করো। বড়ু চণ্ডীদাসের আশ্চর্য সৃষ্টি শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের একমাত্র প্রামাণিক নিদর্শন। গ্রন্থটিতে আছে 13টি খণ্ড। কোনো কোনো সমালোচক মনে করেন এই কাব্যে প্রক্ষেপ আছে। এ নিয়ে যিনি প্রথম সংশয় প্রকাশ করেন তিনি যোগেশচন্দ্র রায় বিদ্যানীতি। তিনি বলেন, শ্রীকৃষ্ণ কীর্তনের সকল পাদ একই কবির রচনা নয়। বড়ু ও বাসুলি যেসব ভণিতায় নেই সেই সব পদগুলি প্রক্ষিপ্ত। ডক্টর সুকুমার সেন দানখণ্ডের অন্তর্গত 3টি পদকে প্রক্ষিপ্ত বলে মনে করেন। ডক্টর ক্ষুদিরাম দাস শ্রীকৃষ্ণ কীর্তনের নানা স্থানে গায়নের প্রক্ষেপ লক্ষ্য করেছেন। তবে এদের সবাইকে ছাড়িয়ে গেছেন ডক্টর বিপান বিহারী মজুমদারের মন্তব্য। তিনি তার ষোড়শ শতাব্দীর পদাবলী সাহিত্য গ্রন্থে মন্তব্য করেছেন, ইয়ং পূর্বে রাধা বিরহ কাব্যের প্রত্যেক অংশকে খণ্ড বলা হইয়াছে, কিন্তু রাধা বিরহের বেলা উহাকে খণ্ড বলা হয় নাই, তাই সম্ভবত এটি একটি স্বতন্ত্র কাব্য। এই সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যেসব যুক্তি ব্যাখ্যা করেছেন সেগুলি হলো, এরপর পরপর 1 নাম্বার 2 নাম্বার করে পয়েন্টগুলো দিয়ে দেব, তোমরা ভালো করে লক্ষ্য করবে। 1 নাম্বার, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রত্যেক অংশের শেষে খণ্ড কথাটি যুক্ত আছে, কিন্তু রাধা বিরহ এর বেলা তা নেই। এই থেকে তিনি মনে করেন রাধা বিরহ প্রক্ষিপ্ত। আবার 2 নাম্বার পয়েন্ট হলো, রাধা বিরহ পূর্বের খণ্ডগুলিতে বড়াইয়ের যে পরিচয় আমরা পাই, রাধা বিরহের বড়াইয়ের সাথে তার কোনো মিল নেই। আগে বড়াই ছিল কুট্টিনী মাত্র, কিন্তু এখানে বড়াই অত্যন্ত স্নেহশীল। 3 নাম্বার পয়েন্টটি হলো, রাধা বিরহের পূর্বে অন্তত 5 বার রাধাকৃষ্ণের দৈহিক মিলন ঘটেছিল, কিন্তু রাধা বিরহে তার কোনো আভাস নেই। বিমান বিহারী মজুমদার এর পক্ষে 2টি ছত্র তুলে ধরেছেন। স্টুডেন্টস, ছত্র 2টি উল্লেখ করা হলো, যে বা কিছু দুঃখ দিল পারো হইতে না এ, সেহ দোষ খণ্ড কার্ণ ধরো তোর পায়ে। ছত্র 2টিকে ভালো করে লিখবে। এরপর 4 নম্বর পয়েন্টটিকে লক্ষ্য করবে তোমরা। বিমান বিহারী মজুমদার মনে করেন রাধা বিরহ এর ভাষা অন্য ভাষা অপেক্ষা আধুনিক। উদাহরণ হিসেবে তিনি যে ছত্রটি উদ্ভব করেছেন সেটি হলো, ইজতে রাধিকা কাহ্নানির সন্টে আছে। এটা ভালো করে লিখবে তোমরা। 5ম পয়েন্টটি হলো, রাধা বিরহের আর্থিক পটভূমিকা ছিল ভিন্ন। দানখণ্ডে ছিল কড়ির কথা, নবলবৎ করি, কিন্তু রাধা বিরহে সেটা আছে সংপলসনা। এই প্রসঙ্গে সমালোচকের মন্তব্য, রাধা বড়াইকে আত্মীয় রূপে না দেখিয়া নিছক কুট্টিনীরূপ দেখিতেছে বলে 100 ভরিসোনা বকশিস দেওয়ার কথা বলিয়াছে। 6ষ্ঠ পয়েন্টটা লক্ষ্য করবে তোমরা। রাধা বিরহে এমন একটি ভণিতা আছে যা পূর্বখণ্ডে নেই, যেমন গাইল বড়ু চণ্ডীদাস বাসুলি বরেন বা বাসুলি বন্দি গাইলে চণ্ডীদাসে ইত্যাদি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরও যাতে এই নোটসটা পেয়ে সুবিধা হয় তাই তাদের কাছে শেয়ার করবে। এই সব কারণে ডক্টর বিমান বিহারী মজুমদার রাধা বিরহকে প্রক্ষিপ্ত বলে মনে করেন, কিন্তু আমাদের মত ভিন্ন। এই যুক্তিগুলি যেমন প্রমাণ নির্ভর নয়, অনুমান মাত্র, তেমনি এগুলি সহজে খণ্ডন করাও যায়। এরপর তোমরা লক্ষ্য করো যে আমরা বিমান বিহারী মজুমদারের মতগুলিকে কিভাবে খণ্ডন করব। প্রথমত তোমরা লিখবে, শুধু অধ্যায়ের সূচনায় খণ্ড শব্দ যুক্ত না থাকায় যদি রাধা বিরহকে আমরা স্বতন্ত্র কাব্য বলে থাকি, তাহলে বস্ত্রহরণ খণ্ডটিকেও কাব্যের সঙ্গে যুক্ত করা যায় না, কারণ দানখণ্ড থেকে সকল খণ্ডের সমাপ্তি বাক্য এরকম, ইতি দানখণ্ড সমাপ্ত, ইতি নৌকাখণ্ড সমাপ্ত, ইতি ভারখণ্ড সমাপ্ত, কিন্তু জন্মখণ্ডের শেষে আছে ইতি জন্মখণ্ডং সমাপ্তং। বিসর্গ এবং অনুস্বারের পার্থক্যের জন্যই আমরা কোনো খণ্ডকে প্রক্ষিপ্ত বলতে পারি। আসলে এগুলি লিপিকারের ভুল, তাই রাধা বিরহে খণ্ড শব্দ যুক্ত না থাকায় সেটিও লিপিকারের প্রমাদ বলে মান্য করা যায়। এটা একটা লিখবে তোমরা। তারপর
দ্বিতীয় পয়েন্ট, খণ্ডন করার দ্বিতীয় পয়েন্টটা লিখবে, রাধা বিরহের বড়াই এর সঙ্গে পূর্ববর্তী বড়াইয়ের কোনো পার্থক্য নেই বলেই আমরা মনে করি। রাধা বিরহের বড়াইয়ের সঙ্গে পূর্ববর্তী বড়াইয়ের কোনো পার্থক্য নেই বলেই আমরা মনে করি। বড়াই রাধাকে কৃষ্ণের রূপ বর্ণনা করতে বলেছে বলেই যে বড়াই কৃষ্ণকে চেনে না, এই অনুমান নিছক অনুমান। কারণ কবি তো মাঝে মাঝেই কৃষ্ণের মুখে রাধার রূপ বর্ণনা করেছেন। কাব্যের নায়িকা রূপ বর্ণনা করতে গিয়ে ক্ষান্তহীন। আর তারই সূত্রে রাধা বিরহের বড়াই এর নির্দেশে রাধার মুখে একলাই কৃষ্ণের রূপ বর্ণনা করেছেন। এই থেকে এই প্রমাণ হয় না যে বড়াই কৃষ্ণকে চেনে না। আসলে স্থলপদাচ কৃষ্ণের প্রতি আকর্ষণ জানানোর কৌশল। 3 নম্বর পয়েন্টটা লিখবে, বিমানবাবুর মতে রাধাকৃষ্ণ বড়াই এর কথাবার্তা শুনে মনে হয় না যে রাধাকৃষ্ণের ইতিপূর্বে একাধিকবার মিলন হয়েছে। এই প্রসঙ্গে তিনি যে উদ্ধৃতি দিয়েছেন সেই উদ্ধৃতি ছত্রখণ্ডেও আছে। তাদের 5 বার মিলনের একাভাস দেওয়া কি রাধা বিরহে দরকার আছে? বড়াই তো রাধাকে বলেই দিয়েছে সব কথা গোপন রাখতে হবে, তাই মিলনের কথা গোপন আছে হয়তো। এরপর তার পয়েন্টটা লিখবে তোমরা, রাধা বিরহের ভাষা পূর্বখণ্ডের ভাষা অপেক্ষা আধুনিক। এই মন্তব্য ধোপে টেকে না, কারণ রাধা বিরহের ভাব ও সুর পূর্ববর্তী খণ্ডের তুলনায় গভীর ও সংযত। ভাবের গভীরতা তো ভাষার আধুনিকতাকে প্রমাণ করে না। আর যে শব্দটিকে নিয়ে গোলযোগ, সেই শব্দটি ভাষা বিবর্তনের ফল। তারপরের পয়েন্টটা লিখবে, বিমানবাবু দানখণ্ডে কড়ি আর রাধা বিরহে সোনার কথা তুলে রাধা বিরহকে প্রক্ষিপ্ত বলতে চান, কিন্তু বানখণ্ডে লেনদেনের বিষয়ে মুদরি বা মুদ্রার কথা আছে। অর্থাৎ সেকালে লেনদেনের ব্যাপার যেমন ছিল তেমনই ছিল সোনার ব্যবহার। আজও বিয়ের কথাবার্তায় কত সোনা দেবে এরকম বক্তব্য শোনা যায়। তারপরের পয়েন্টটা লিখবে, রাধা বিরহের 8টি ভণিতার জন্য বিমানবাবু প্রক্ষিপ্ত বলে মনে করেছেন, কিন্তু এই ভণিতাগুলি অন্য খণ্ডেও আছে। অন্তত 5টি অন্যত্র পাওয়া যায়, যেমন বাসুলে শিরে বন্দি চণ্ডীদাস গায়ে 10 বার আছে। স্টুডেন্টস, নোটসটাতে হয়তো কিছু বানান ভুল আছে, তোমরা নোটটিকে লেখার সময় বানানগুলোকে একটু ঠিক করে নেবে। আর তোমাদের কোন কোন বিষয়ে নোটস লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি শীঘ্রই সেই সব বিষয়ে নোটস নিয়ে আসার চেষ্টা করব। এরপর শেষের প্যারাটিকে লক্ষ্য করবে, কাহিনীর ধারাবাহিকতা, চরিত্র, ভাষা, ভণিতা কোনো কিছু প্রমাণ করে না যে রাধাবিরহ প্রক্ষিপ্ত, বরং কাব্যর গঠনের দিকে লক্ষ্য রেখে সংস্কৃত লোকের উল্লেখ দেখে পদের মাথায় রাগরাগিনী উল্লেখ প্রমাণ করে রাধাবিরহ শ্রীকৃষ্ণ কীর্তনের অবিচ্ছেদ্য অংশ। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের সাথেও এটা শেয়ার করে নেবে যাতে তাদেরও সুবিধা হয়।